শান্তিপূর্ণভাবে চাকসুর ভোট গ্রহণ শেষ হলেও নানা অভিযোগে বিকেল থেকে দেখা দেয় উত্তেজনা। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব প্যানেল। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ছাত্রদল আর ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছে। ক্যাম্পাসে উত্তেজনার খবর আমরা পাচ্ছি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আর ভোট গণনা শুরু হয়েছে কিনা বা ফলাফল পেতে কতক্ষণ সময় লাগতে পারে জানাবেন। আপনি যেমনটি শুনতে পাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 4টার কিছু সময় পর শেষ হয়েছে। এখন চলছে বিশ্ববিদ্যালয়ের ভোট চাকসু নির্বাচনের যে ভোট গণনা, সেটা আমরা আছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে। আমরা যেখানে আসলে ভোট গ্রহণ চলছে, আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক কামালউদ্দিন স্যারের সঙ্গে। স্যার, যদি বলতেন বিশ্ববিদ্যালয়ের শান্তি পরিস্থিতি শিক্ষার্থীরা কেমন এসেছে? আমরা আমাদের ভোট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক ভালো, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। কোনো ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রার্থীদের পক্ষ থেকে দুই একটি ছোটোখাটো যে অভিযোগ, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং আমাদের শেষে আমাদের ভোট গণনা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখছেন যে আমাদের ভোট গণনা একই সাথে প্রত্যেকটা সেন্টারে ভোট গণনা চলছে। আমরা আমাদের ভোট গণনার সময় আমাদের সাংবাদিকরা উপস্থিত আছেন এবং যারা প্রার্থী তাদের প্রতিনিধি উপস্থিত আছেন। এলইডি মনিটরের মাধ্যমে সেটা আবার প্রচার করা হচ্ছে, এগুলো রেকর্ড করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমরা পুরোটা অন এয়ার রেকর্ড করছি এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যদি হয় তাহলে আমরা সেগুলো প্রকাশ করতে পারবো। পুরোটা রেকর্ডেড হচ্ছে। আমরা আশা করছি যে দ্রুততম সময়ে আমাদের ফলাফল ঘোষণা করা হবে। ধন্যবাদ স্যার। আপনি যেমনটি শুনতে পাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক কামালউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে তিনি বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এসে কলাভবনের সামনে এলইডি স্ক্রিনের ব্যাপার নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। শহীদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাস্তবের সাথে সেটার অনেক কিছু মিল ছিল না, যেটা আলোচনায় দেখা গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব, আমাদের কালচারাল স্টেটাসে যেগুলো সম্ভব, আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব, ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয়। কারণ এটা ব্রিটিশ নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয়। সেই জন্য আমরা গ্রাজুয়ালি একটা পর্যায়ে এমন অবস্থায় এসেছি যে আমরা সবাই এখানে আছি আপনার নেতৃত্বে। কেন আছি? যে এমন একটা অ্যাটমসফিয়ার আপনি ক্রিয়েট করতে পেরেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে এটা ক্রিয়েট করতে পেরেছে যে আজকে সকল রাজনৈতিক দল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অম্লমধুর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে। কিন্তু মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন। আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই, এটার কোনো ট্রেডিশন নাই, এটা কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে, সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে, আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে।
সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা দিতে হবে। আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে, এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এভাবেই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দল সমূহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে সে একটা জাতীয় সনদ হবে, এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে। তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য। এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহুদিনের ব্রেইন স্টর্মিং এর মধ্য দিয়ে। সেটা কি হতে পারে? সোভারেইন অথরিটি ডিরাইভ করবে সোভারেইন অথরিটি থেকে সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কিন্তু সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছি না, সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা, কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল 7 অনুসারে সেই জনগণের, তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব। যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ইম্পোজ করা হচ্ছে, কেউ এদিক থেকে নড়তে পারবে না। হ্যাঁ, সেই পার্লামেন্ট তার বাইরেও অনেক অ্যামেন্ডমেন্ট নিতে পারবে রাজনৈতিক অঙ্গীকার অনুসারে, জনমতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, বাট এগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে। সেটা ওখানে হচ্ছে, এই প্রক্রিয়ায় আমরা গেলাম। এখন একটা জাতীয় সংসদ নির্বাচনের 4 মাস বাকি, তার মধ্যে 2 মাস আগে তফসিল ঘোষণা করতে হবে, তার আগে থাকে 1.5-2 মাস। সেই সময়ের মধ্যে আরেকটা বিশাল আয়োজন জাতীয় সংসদের মধ্যে আয়োজন করা মাননীয় উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা কতটুকু বাস্তবায়ন এবং ফলাফলে কি? সারা সমগ্র দেশের জনগণ সংস্কারের জন্য বসে আছে, সংস্কারের পক্ষে সমস্ত রাজনৈতিক দল, সংস্কারের পক্ষে, জাতি পক্ষে। এখানে নেগেটিভ ভোট কয়টা পড়বে হাতে গোনা যাবে, সবাই পজিটিভই দেবে। বাকি রইল নোট অফ কনসেন্টের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেইভাবে নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন করতে পারবে। এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায়, সেরকম মেজরিটি পায়, তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি, কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি। আমরা 70 অনুচ্ছেদে যখন প্রথম অনুচ্ছেদ 70 অনুচ্ছেদে আমরাই রাজি হই প্রথম নোট অফ ডিসেন্ট সহকারে, যে হ্যাঁ এমপিদের স্বাধীনতা 2 ক্ষেত্রে থাকবে না, অর্থ বিল এবং আস্থা ভোট। বাকি অনেকে বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে, এগ্রিড। আমরা বলছি তার সাথে আরেকটা থাকুক, যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে। এটা খুব মেজর কিছু নয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই। কেউ বলেছে আপিলের ডিভিশন থেকে নিয়োগ করতে হবে, সেটা একটা ডেভেলপমেন্ট। আগে সেই বাধ্যবাধকতা ছিল না, যে কাউকে বানানো যেত। আমরা বলেছি এটা এগ্রি, কিন্তু 2 জনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকে এই জন্যই ভালো, যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায় সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে জাতিকে।